আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনে 48 এবং প্রেসি 13 দেখব এবং তার সাথে সাথে ইংলিশে একটা রিপোর্ট দেখব। সেটা কি? সেটা হচ্ছে ইনসিডেন্টস লাইক সাইবার ক্রাইম ইজ ইনক্রিজিং ইন দিস লকডাউন, মানে এই লকডাউনের মধ্যে সাইবার ক্রাইমের মতো ঘটনার অপরাধ যে ব্যাপারটা সেটা কিন্তু বাড়ছে, সেটা নিয়ে একটা ইংলিশে রিপোর্ট দেখব এবং তার সাথে সাথে বাংলার একটা বঙ্গানুবাদ, একটা সারাংশ এবং একটা প্রতিবেদন দেখব। সেটা কিসের উপর? সেটা হচ্ছে পণপ্রথার বলি নববধূ বা পণপ্রথার কবলে পৃষ্ঠ বাংলার নারীরা, ঠিক আছে, বা পণপ্রথা একটি সামাজিক ব্যাধি, এই বিষয়ের উপর আমরা একটা প্রতিবেদন দেখব। ঠিক আছে, তাহলে আপনারা যারা আমাদের সঙ্গে প্রথম থেকে যুক্ত আছেন তারা এই বিষয়টা লক্ষ্য করেছেন। যারা নতুন যুক্ত হচ্ছেন তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি যে আমরা নিয়মিত যে হোম টাস্কগুলো দিয়ে থাকছি সেগুলোতে আমরা প্রতি 12টা ক্লাস অন্তর স্লাইডলি চেঞ্জ করে থাকছি। যেমনটা 1 থেকে 12 নম্বর ক্লাসে আমরা প্রতিদিন দুটো করে ট্রান্সলেশন দেখেছি। তারপরে 13 থেকে 24 নম্বর পর্যন্ত আমরা দুটো করে ট্রান্সলেশন, দুটো করে প্রেসি দেখেছি ডেলি। তারপরে 25 থেকে 36 নম্বর ক্লাস পর্যন্ত আমরা ডেলি একটা করে ট্রান্সলেশন, দুটো করে প্রেসি এবং একটা করে রিপোর্ট দেখেছি। তারপরে 37 থেকে 48 নম্বর ক্লাস পর্যন্ত আমরা প্রতিদিন একটা করে ট্রান্সলেশন, একটা করে প্রেসি, একটা করে সারাংশ এবং একটা করে রিপোর্ট দেখলাম। এবং পরবর্তী অর্থাৎ 49 থেকে 60টা, মানে 49 থেকে পরবর্তী 12টা 60 নম্বর ক্লাস পর্যন্ত আমরা প্রতিদিন একটা করে ট্রান্সলেশন, একটা করে প্রেসি, একটা করে রিপোর্ট এবং ঠিক একইভাবে বাংলার একটা করে বঙ্গানুবাদ, একটা করে সারাংশ এবং একটা করে প্রতিবেদন দেখব। ঠিক আছে, তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি। আশা করছি খুব শীঘ্রই করে দেবেন। যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে গিয়ে যুক্ত হয়ে যান। তাহলে আপনারা ওখান থেকে সমস্ত আপডেটসগুলো কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখুন ফার্স্ট কি আছে, ট্রান্সলেশন প্যাসেজটা ফার্স্ট আপনারা ভালো করে পড়ে নিন কি বলতে চাইছে, তারপর আমরা শুরু করব। ঠিক আছে, তাহলে চলুন শুরু করি। কি বলা হচ্ছে এখানে দেখুন, এখানে বলছে আমরা এবার প্রাচীন যুগের একটা ইতিহাস, প্রাচীন যুগের একটি দেশের আলোচনা করব। মানে আমরা এবার প্রাচীন যুগের আরেকটি দেশের কথা আলোচনা করব। তাহলে আরেকটি দেশ আপনাকে অ্যানাদার কান্ট্রি এরকমভাবে লেখা উচিত। আমরা এবার আলোচনা করব, এবার মানে হচ্ছে এখন। ঠিক আছে, তাহলে আমরা করব বিষয়টাকে কিন্তু ফিউচার ইনডিফিনাইটে লিখতে হবে। ঠিক আছে, বিষয়টা কিভাবে লিখছি দেখুন, ভালো করে ফলো করবেন। কি বলা হচ্ছে, আমরা করব, তাহলে নাও উই উইল ডিসকাস, আমরা এখন আলোচনা করব কি বিষয়ে? আমরা এখন আলোচনা করব অ্যানাদার কান্ট্রির বিষয়ে অফ এনসিয়েন্ট টাইমস, মানে প্রাচীন যুগের। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করা হচ্ছে? তাহলে আমরা এবার প্রাচীন যুগের আরেকটি দেশের কথা আলোচনা করব, তার মানে কি নাও উই উইল ডিসকাস অ্যানাদার কান্ট্রি অফ এনসিয়েন্ট টাইমস, মানে আমরা প্রাচীন যুগের আরেকটি দেশের কথা আলোচনা করব। ফিউচার ইনডিফিনাইটে কিন্তু লিখলাম বিষয়টাকে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন, এখানে বলা হচ্ছে ইহার নাম ব্যাবিলোনিয়া। তাহলে বর্তমানে যেহেতু আমরা বলছি এই বিষয়টা সম্পর্কে, তাহলে ইহার নাম হলো ব্যাবিলোনিয়া, এইভাবে কিন্তু আপনাকে সিম্পল প্রেজেন্টে লিখতে হবে, বা ইহার নাম ছিল ব্যাবিলোনিয়া। যারা লিখছেন তারা কিন্তু ওই সেন্সটাকে একটু ধরুন, ওইভাবে কিন্তু হবে না। পাস্ট মানে সিম্পল পাস্টে কিন্তু আপনি লিখতে পারবেন না, এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে লিখতে হবে। ঠিক আছে, ইহার নাম হলো ব্যাবিলোনিয়া। ঠিক আছে, যেহেতু আমরা বর্তমানে এই বিষয়টার সম্পর্কে বলছি। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে দেখুন কিভাবে করা হচ্ছে, ইটস নেম ইজ ব্যাবিলোনিয়া। ঠিক আছে, ইটস নেম ইজ ব্যাবিলোনিয়া, সিম্পল প্রেজেন্টে কিন্তু বিষয়টাকে লিখলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে ব্যাবিলোনিয়ার ইতিহাস খ্রিস্টপূর্ব 7000 বৎসর হইতে আরম্ভ হয়। দেখুন এখানে কিভাবে ব্যাপারটাকে করলাম। এখানে 7000 হবে, টাইপিংটা একটু মিস্টেক আছে, 7000 হবে। ঠিক আছে, 6টা 7 করে নেবেন। তাহলে কি বলা হচ্ছে, ব্যাবিলোনিয়ার ইতিহাস শুরু হয়েছিল। তাহলে কি শুরু হয়েছিল? সাবজেক্ট হিসেবে আপনাকে লিখতে হবে কি, দি হিস্ট্রি অফ ব্যাবিলোনিয়া। ঠিক আছে, দি হিস্ট্রি অফ ব্যাবিলোনিয়া, এইটা কি হয়েছিল? শুরু হয়েছিল, পাস্ট ইনডিফিনিটে লিখছি তাই স্টার্টেড লিখলাম। ঠিক আছে, কবে থেকে? 7000 বছর আগে। তাহলে লিখলাম সিন্স 7000 বিসি বিফোর ক্রাইস্ট, মানে খ্রিস্টপূর্ব 7000 বছর আগে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটে কিন্তু লিখলাম। ক্লিয়ার হয়েছে। পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন, এখানে বলা হচ্ছে কত পুরাতন ইতিহাস একবার ভাবিয়া দেখো। তাহলে কত পুরাতন ইতিহাস একবার ভাবিয়া দেখো, এই বিষয়টাকে কিন্তু আপনাকে কি করতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্সে লিখতে হবে। এই যে একবার ভাবিয়া দেখো, আপনাকে ভেবে দেখতে বলছে, কিন্তু এখানে সাবজেক্টটাকে উজ্জ্ব আছে, সাবজেক্টটাকে কিন্তু সেইভাবে উজ্জ্বই রেখে দিতে হবে, সাবজেক্ট কিন্তু আনা যাবে না, ইম্পারেটিভ সেন্টেন্সে লিখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। দেখুন কিভাবে করছি, কিভাবে করা হচ্ছে দেখুন বিষয়টা। জাস্ট থিঙ্ক মানে ভেবে দেখুন, জাস্ট থিঙ্ক হাউ ওল্ড দি হিস্ট্রি ইজ, মানে জাস্ট একবার ভাবুন, মানে একবার ভেবে দেখুন যে এর ইতিহাস কতটাই না পুরাতন। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করা হলো। তাহলে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে বিষয়টাকে করলাম, সাবজেক্ট কিন্তু আনলাম না। ক্লিয়ার হয়েছে। পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন, এখানে বলা হচ্ছে এই সুদীর্ঘকালের কথা কল্পনা করিতেও আমরা বিস্ময়ে অবাক হয়ে যাই। এই বিস্ময়ে অবাক হয়ে যাওয়া ব্যাপারটা আপনারা সারপ্রাইজ হিসেবে লিখতে পারেন। ঠিক আছে, কল্পনা করিতেও এই যে বিষয়টা আপনারা ইমাজিনিং হিসেবে লিখতে পারেন। আর এই যে সুদীর্ঘকালের কথা, এটাকে আপনি ওই ফর দি লং পিরিয়ড হিসেবে কিন্তু লেখা যায়। দেখুন বিষয়টাকে কিভাবে করা হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনাইটে করব। উই ইভেন বিকাম সারপ্রাইজড, আমরা এমনকি অবাক হয়ে যাই। বিষয়টাকে যদি আপনি ভালো করে পড়েন তাহলে কিন্তু বুঝবেন যে কি এমনকি ব্যাপারটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমরা এমনকি অবাক হয়ে যাই, আমরা এমনকি বিস্ময়ে অবাক হয়ে যাই এই সুদীর্ঘকালের কথা কল্পনা করে। এই বিষয়টা কিন্তু এইভাবেই কিন্তু আসবে। ঠিক আছে, তাহলে উই ইভেন বিকাম সারপ্রাইজড, সারপ্রাইজড কি লেখা হলো, উই ইভেন বিকাম সারপ্রাইজড, আমরা এমনকি বিস্ময়ে অবাক
হয়ে যায় বাই ইমাজিনিং দিস লং পিরিয়ড, মানে এই কি করে এই বিষয়টা কল্পনা করে, ঠিক আছে, বাই ইমাজিনিং দিস লং পিরিয়ড, এই বিষয়টা এই যে সুদীর্ঘকালের কথা এটা কল্পনা করে আমরা এমনকি বিষয়ে অবাক হয়ে যাই। প্রেজেন্ট ইনডিফিনাইটে কিন্তু এইভাবে করলাম, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন, এখানে বলা হচ্ছে ইহার সর্বশ্রেষ্ঠ রাজা, রাজার নাম বলা হলো, ইহার সর্বশ্রেষ্ঠ রাজা তিনি এই বিষয়ে তোমাদের কিছু জানা উচিত, মানে এই সর্বশ্রেষ্ঠ রাজার বিষয়ে তোমাদের কিছু জানা উচিত, ঠিক আছে। তাহলে কি বলা হচ্ছে দেখুন, জানা উচিত, তাহলে আপনাকে কিন্তু মডেল অক্সিলারি ভার্ব হিসেবে শুড নিয়ে আসতে হবে, ঠিক আছে। দেখুন কিভাবে করা হচ্ছে, এখানে এইভাবে করলাম দেখুন, ইউ শুড নো মানে আপনার জানা উচিত বা তোমার জানা উচিত কি, ইউ শুড নো সামথিং কিছু জানা উচিত কি, অ্যাবাউট ইটস গ্রেটেস্ট কিং এর সর্বশ্রেষ্ঠ রাজার বিষয়ে, যার নাম কি, নাম হচ্ছে নেবুচডনেজার, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে ইউ শুড নো সামথিং অ্যাবাউট ইটস গ্রেটেস্ট কিং নেবুচডনেজার, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে কিন্তু এইভাবে কিন্তু আপনাকে করতে হবে, মডেল অক্সিলারি ভার্ব ইউজ করে কিন্তু এইভাবে করা দরকার, ক্লিয়ার হয়েছে। পরবর্তী সেন্টেন্স কি বলছে দেখুন, এখানে বলা হচ্ছে খ্রিস্টপূর্ব 650 সালে তিনি আরোহণ করেন, তাহলে তিনি আরোহণ করেন, আরোহণ করা বলতে সিংহাসন আরোহণ করার কথা বোঝানো হচ্ছে, তাহলে আপনি কিন্তু সিংহাসনটাকে উজ্জ্বল ধরলেও হবে, না লিখলেও হবে, কোনো অসুবিধা নেই, তাহলে সিংহাসন আরোহণ হিসেবেই কিন্তু লিখবেন, ঠিক আছে। দেখুন কিভাবে করা হচ্ছে, খ্রিস্টপূর্ব 650 সালে তিনি আরোহণ করেন, তাহলে তিনি আপনাকে সাবজেক্ট হিসেবে লিখতে হবে, হি লিখলাম, আরোহণ করেছিলেন পাস্ট ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে, তাহলে অ্যাসেন্ডেড লিখলাম, সেকেন্ড ফর্ম ইউজ করলাম ভার্বে, তাহলে হি অ্যাসেন্ডেড দি থ্রোন মানে তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন ইন 650 BC বিফোর ক্রাইস্ট, 650 খ্রিস্টপূর্বাব্দে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করা হচ্ছে, তাহলে কিন্তু এই যে সিংহাসনে আরোহণ করার ব্যাপারটা কিন্তু আপনাকে ধরে নিতে হবে, ধরে নিয়ে করতে হবে কি, সেন্সটা ধরে কি, থ্রোন, ঠিক আছে, না করলেও হবে, কোনো অসুবিধা নেই। হি অ্যাসেন্ডেড, তাহলে আপনি শুধু ওরকমভাবে লিখতে পারেন যে হি অ্যাসেন্ডেড ইন 650 BC, এভাবে লিখলেও হবে, বা এরকমভাবে করলেও কিন্তু অসুবিধা নেই। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা কিভাবে করলাম, পাস্ট ইনডিফিনাইট কিন্তু করলাম। পরবর্তী সেন্টেন্স কি বলছে দেখুন, এখানে বলা হচ্ছে তাহার রাজধানী ছিল ব্যাবিলন, তাহার রাজধানী, এই যে তাহার দেখুন চন্দ্রবিন্দু আছে, তাহার ব্যাপারটা বলছে, তাহলে কিন্তু এখানে ব্যক্তির ব্যাপারটা বলা হচ্ছে, ঠিক আছে, তো এখানে কিন্তু ওই যে ব্যাবিলনিয়ার ব্যাপারটা কিন্তু বলা হচ্ছে না, এখানে কিন্তু ব্যক্তির ব্যাপারটা বলা হচ্ছে, তাহলে তাহার বলতে কিন্তু আপনাকে এখানে হিস লিখতে হবে, ইটস লিখলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে কিভাবে করা উচিত দেখুন, তাহার রাজধানী ছিল, তাহলে সিম্পল পাস্টে আপনি লিখবেন তাহার রাজধানী ছিল, তার মানে হিজ ক্যাপিটাল ওয়াজ ব্যাবিলন, ক্লিয়ার হয়েছে, হিজ ক্যাপিটাল ওয়াজ ব্যাবিলন, ক্লিয়ার হলো। তারপরে দেখুন কি বলা হচ্ছে, এখানে বলছে এই শহরটি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর সংযোগস্থলে অবস্থিত ছিল, বিষয়টা ভালো করে লক্ষ্য করবেন কিভাবে করা হচ্ছে, দিস সিটি ওয়াজ লোকেটেড, এই শহরটি অবস্থিত ছিল, প্যাসিভ করা হচ্ছে, ফার্স্ট ইনডিফিনাইটের প্যাসিভ, দিস সিটি ওয়াজ লোকেটেড, এই শহরটি অবস্থিত ছিল, কোথায় অবস্থিত ছিল, সংযোগস্থলে, তাহলে অ্যাট দি কনফ্লুয়েন্স মানে সংযোগস্থলে, কার সংযোগস্থলে, অ্যাট দি কনফ্লুয়েন্স অফ দি টাইগ্রেস অ্যান্ড ইউফ্রেটিস, টাইগ্রেস অনেকের বানানটা ভুল হচ্ছিল, ভালো করে দেখে নেবেন টাইগ্রেস বানানটা কি, টাইগ্রেস অ্যান্ড ইউফ্রেটিস রিভার্স, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা কি হলো, তাহলে দিস সিটি ওয়াজ লোকেটেড, ফার্স্ট ইনডিফিনাইটেড প্যাসিভ করলাম, দিস সিটি ওয়াজ লোকেটেড অ্যাট দি কনফ্লুয়েন্স অফ দি টাইগ্রেস অ্যান্ড ইউফ্রেটিস রিভার্স, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা কিভাবে করা হলো। আচ্ছা, তারপরে দেখুন পরবর্তী লাইন কি বলছে, এখানে বলছে প্রাচীন যুগের সমস্ত শহরের মধ্যে ইহার মতো বৃহৎ ও সমৃদ্ধশালী শহর আর ছিল না, এই বিষয়টা কিন্তু অনেকের প্রবলেম হচ্ছে, এই লাইনটা ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে, এখানে কি বলা হচ্ছে, প্রাচীন যুগের সমস্ত শহরের মধ্যে ইহার মতো বৃহৎ, তাহলে অল দি সিটিজ অফ অ্যান্টিকুইটি, এই অ্যান্টিকুইটি মানে হচ্ছে আদিম যুগের বা প্রাচীন যুগের, ঠিক আছে, অফ অল দি সিটিজ অফ অ্যান্টিকুইটি মানে প্রাচীন যুগের সমস্ত শহরের মধ্যে there was no such big and prosperous city, there was লিখছি, এখানে সিটি লিখছি, বিষয়টা লক্ষ্য করবেন, there was no such big and prosperous city like this, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করা হচ্ছে, দেয়ার দিয়ে কিন্তু করছি ইন্ট্রোডাক্টরি দেয়ার, ঠিক আছে। তাহলে কিভাবে করা হচ্ছে, আবার বিষয়টাকে ভালো করে বুঝুন, প্রাচীন যুগের সমস্ত শহরের মধ্যে, এই বিষয়টা কিভাবে করা হচ্ছে, অফ অল দি সিটিজ অফ অ্যান্টিকুইটি মানে প্রাচীন যুগের সমস্ত শহরের মধ্যে ইহার মতো বৃহৎ ও সমৃদ্ধশালী শহর আর ছিল না, তাহলে কি ছিল না, ইন্টারঅ্যাক্টিভ দেয়ার ইউজ করতে হবে আপনাকে, ছিল না পাস্ট বলা হচ্ছে তাই ওয়াজ লিখতে হবে, তাহলে কি দেয়ার ওয়াজ নো সাচ আ বিগ অ্যান্ড প্রসপারাস সিটি, এরকম বলা হচ্ছে তাই সাচ লিখলাম, দেয়ার ওয়াজ নো সাচ আ বিগ অ্যান্ড প্রসপারাস সিটি লাইক দিস, ব্যাপারটা ক্লিয়ার হলো কিভাবে করা হচ্ছে, এরকম শহর ছিল না, এরকম কোনো ছিল না, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে দেখুন পরবর্তী লাইনটা কি বলছে, এখানে বলছে এখানকার শূন্যদান ছিল সে যুগের একটি বিস্ময়, এই শূন্যদান হ্যাঙ্গিং গার্ডেন্স, দেখুন কিভাবে করা হচ্ছে, এখানকার শূন্যদান অফ হিয়ার হবে না, শুধু হিয়ার হবে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, দেয়ার লিখছেন অনেকে, দেয়ার না লিখে হিয়ার লিখুন, ঠিক আছে, অফ দিস প্লেস লেখা যায়, কোনো অসুবিধা নেই। দি হ্যাঙ্গিং গার্ডেন্স হিয়ার মানে এর মানেটাই হচ্ছে দি হ্যাঙ্গিং গার্ডেন্স হিয়ার, এর মানেটাই হচ্ছে এখানকার শূন্যদান, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল, দি হ্যাঙ্গিং গার্ডেন্স হিয়ার, এবারে সিম্পল প্রেজেন্টে আপনাকে লিখতে হবে ওয়্যার আ আন্ডার অফ দ্যাট এরো,
ওয়ার আন্ডার অফ দ্যাট এরা। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে কি দি হ্যাঙ্গিং গার্ডেন্স হিয়ার ওয়ার আন্ডার অফ দ্যাট এরা, মানে এখানকার শূন্যস্থান কি ছিল, সে যুগের একটা বিস্ময়। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে কিভাবে করলাম, তাহলে আমাদের এই যে ট্রান্সলেশন প্রসেসটা, এই ট্রান্সলেশন প্রসেসটা আমাদের এখানে কমপ্লিট হলো। পরবর্তী আমাদের কি হোম টাস্ক ছিল সেটা দেখুন একবার। সেখানে বলা হচ্ছে একটা প্রেসি, এই প্রেসিটা ভালো করে আপনারা ভিডিওটাকে পজ করে পড়ুন, মানে বোঝার চেষ্টা করুন, তারপর আমরা চেষ্টা করছি কি বলেছে মানেটাকে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, পড়া হয়েছে? তাহলে কি বলছে এখানে দেখুন। এখানে বলছে থিঙ্ক অফ দি ফার্স্ট হিউম্যান বিইংস, মানে প্রথম যুগের মানুষদের কথা ভাবতে বলছে। লিভিং ইন স্মল স্ক্যাটার্ড গ্রুপস, যারা কিনা ছড়িয়ে ছিটিয়ে স্মল গ্রুপে বাস করতো। ইচ মেড আপ, তারা প্রত্যেকে, তাদের প্রত্যেকের দলে ছিল কি, মানে প্রত্যেকের মধ্যে ছিল কি, প্রত্যেকে কি দিয়ে তৈরি হয়েছিল সেটা বলছে। ইচ মেড আপ অফ ফিউ ফ্যামিলিজ, মানে প্রত্যেকে কি হতো, তাদের কিছু ফ্যামিলি দিয়ে তৈরি হতো। ঠিক আছে, বোঝা গেল? তারপরে কি বলছে, দি মেম্বার্স অফ ইচ সার্চ গ্রুপ উড হান্ট টুগেদার, মানে তারা কিন্তু এই সমস্ত গ্রুপের মেম্বার্স তারা একসঙ্গে হান্ট করতো, একসঙ্গে শিকার করতো। অ্যান্ড অলসো ফাইট আদার গ্রুপস, এবং অন্য গ্রুপ মেম্বার্সদের সঙ্গে তারা ফাইট করতো ওভার থিংস দে নিডেড, তাদের যে জিনিসগুলো প্রয়োজন ছিল সেই জিনিসগুলোর জন্য। ঠিক আছে, সুন হাউ এভার, শীঘ্রই যাই হোক তারা কি করলো, দে কেম টু সি, তারা দেখতে পেলো যে কি, তারা বুঝলো কি, দে দ্যাট ইট ওয়াজ ইউজফুল টু হ্যাভ সাম ফ্রেন্ডস টু হেল্প দেম, যে তাদের কিছু বন্ধুদের প্রয়োজন, তাদের সাহায্য করার জন্য তাদের কিছু বন্ধুর প্রয়োজন। ঠিক আছে, দেয়ারফোর, সুতরাং দে স্টার্টেড টু মেক ফ্রেন্ডস উইথ নেবারিং গ্রুপস, তারা নেবারিং যে গ্রুপস আছে তাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করা শুরু করলো। ঠিক আছে, তারপরে কি বলছে দেখুন, সুতরাং সো দ্যাট, যাতে করে দে মাইট ফাইট দি আদার্স বেটার, যাতে করে তারা অন্যদের সঙ্গে বেটারলি, মানে বেটার ফাইট করতে পারে। ঠিক আছে, দেন তারপর দিস ফ্রেন্ডস কেম টু লিভ টুগেদার, তারপরে এই ফ্রেন্ডসগুলো একসঙ্গে বাস করতে শুরু করে। অ্যান্ড ফর্মড লার্জার বডিজ, এবং লার্জার বডি তৈরি, তাদেরকে আমরা বলি ট্রাইবস। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপরে কি বলছে দেখুন, আর ট্রাইব উড নট ফাইট উইদিন ইটসেলফ, ট্রাইবটা কিন্তু তাদের নিজেদের মধ্যে ফাইট করে না, বাট কোয়ালস ওয়েন্ট অন বিটুইন ওয়ান ট্রাইব অ্যান্ড আনাদার, কিন্তু একটা ট্রাইবের সঙ্গে আরেকটা ট্রাইবের মধ্যে কোয়ারেল চলতে থাকে। তারপরে বলছে ইচ দেয়ারফোর ফেল্ট ইট নেসেসারি টু গ্রো লার্জার অ্যান্ড মোর পাওয়ারফুল, তারপরে প্রত্যেক ট্রাইব মনে করলো যে তাদের এটাকে আরও পাওয়ারফুল করা দরকার এবং আরও গ্রো করা দরকার। সেই জন্য তারা কী করলো, সো ট্রাইবস বিগান টু জয়েন দ্যামসেলস টুগেদার, সুতরাং তারা নিজেরা জয়েন করতে শুরু করলো একে অপরের সঙ্গে। অর ওয়ার সোয়ালোড আপ বাই সাম লার্জার ট্রাইব, বা একটা কী হলো, একটা বড় ট্রাইবের সাথে তারা মিশে গেল। ঠিক আছে, বিগার অ্যান্ড বিগার ট্রাইবস কেম ইন্টু বিইং, মানে এইভাবে বিগার বিগার ট্রাইবস চলে আসছে অ্যাট লাস্ট, এবং অবশেষে গ্রিভ ইন্টু দ্য ওয়ার্ড উই কল নেশন, এবং এর ফলে একটা যে বড় গ্রিউ করলো, সেটা বড় হয়ে যেটা তৈরি হলো, সেটাকে কিন্তু আমরা কি বলতে থাকি, সেটাকে আমরা বলে থাকি নেশন। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে কি বলছে এখানে, তাহলে এখানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে যে কিভাবে একটা নেশন তৈরি হচ্ছে সেই ইতিহাসটা এখানে বলছে, এবং বলতে চাইছে যে কি, অনেক আগে আদিমকালে সেই সময় মানুষরা গ্রুপে বাস করতো, সেই গ্রুপে কিন্তু কয়েকজন মেম্বার্স থাকতো, কয়েকটা ফ্যামিলি মেম্বার্স থাকতো, কয়েকজন ফ্যামিলি থাকতো। ঠিক আছে, এবং সেই সমস্ত ফ্যামিলি মেম্বার্সরা তারা তাদের প্রয়োজন অনুভব করে যে কি, তাদের এইবারে দরকার যে অন্য মানুষের সহায়তা, তাদেরকে আরও স্ট্রং বা ইউনাইট করার জন্য। এবং তারপর তারা কি করে, তারপর তারা সেই সমস্ত গ্রুপগুলো একে অপরের সাথে ফ্রেন্ডশিপ করে, এবং একে অপরের সাথে মিশে গিয়ে ট্রাইব তৈরি হয়। সেই ট্রাইবগুলো আবার পরবর্তীতে বোধ করে যে তাদের আবার প্রয়োজন স্ট্রংগেস্ট ইউনিটি করার, স্ট্রংগেস্ট ইউনাইটেড হওয়ার, সেই কারণে তারা আবার একে অপরের সঙ্গে মিশে যায়, এবং এইভাবে কিন্তু গ্র্যাজুয়ালি নেশনটা তৈরি হয়। এই বিষয়টা বলতে চাইছে, তাই না? দেখুন, তাহলে আপনাকে এই যে বিষয়টা পড়লেন, এই বিষয়টা থেকে আপনি যেটা বুঝতে পারলেন সেই অনুযায়ী একটা সুইটেবল টাইটেল দেওয়ার চেষ্টা করুন। আমরা কীভাবে টাইটেলটা দিলাম দেখুন, হাউ আ নেশন ওয়াজ ফর্মড, কীভাবে একটা নেশন তৈরি হয়েছে। ঠিক আছে, তারপর দেখুন আমরা আনসারটা কীভাবে করছি, ভালো করে লক্ষ্য করবেন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে ইন এনসিয়েন্ট টাইম পিপল লিভড ইন আ স্মল গ্রুপ, মানে পিপলরা কী করতো, স্মল গ্রুপে বাস করতো উইথ অনলি ফিউ মেম্বার্স, তাদের কিনা ফিউ মেম্বার্স থাকতো। ঠিক আছে, গ্র্যাজুয়ালি দে রিয়েলাইজড, তারপরে তারা রিয়েলাইজড করলো, ধীরে ধীরে তারা রিয়েলাইজড করলো দি নেসেসিটি অফ ইউনিটি, তারা ইউনিটির যে অনুভব তারা সেটা করলো। অ্যান্ড মার্জড দেমসেলভস, এবং তারা নিজেদের মধ্যে নিজেদেরকে মিশিয়ে দিল উইথ আদার গ্রুপস, অন্যান্য গ্রুপের সঙ্গে তাদের নিজেদের দলকে কিন্তু মিশিয়ে দিল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? দাস এইভাবেই আর ট্রাইব ওয়াজ ফর্মড, এইভাবেই একটা ট্রাইব তৈরি হয়। অ্যান্ড এবং ওয়েন দি ট্রাইবস ফেল্ট দি স্ট্রংগেস্ট ইউনিটি, যখন ট্রাইবগুলো তাদের স্ট্রংগেস্ট ইউনিটি এই জিনিসটা ফেল করছে, এই জিনিসটা যখন তারা অনুভব করছে, সেই সময় দে এগেন মার্জ দেমসেলফ, তারা আবার তাদেরকে মিশিয়ে দেয় কিসের সাথে, একে অপরের সাথে। অ্যান্ড গ্রাজুয়ালি, এবং ধীরে ধীরে আর নেশন ওয়াজ ফর্মড, একটা নেশন তৈরি হয়।
ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে কিভাবে করা হচ্ছে? তাহলে আমরা এতদিন ধরে যেভাবে প্রেসিগুলো করে আসছি ঠিক সেইভাবেই কিন্তু আপনারা প্রেসিগুলো করবেন, বারংবার ভালো করে পড়বেন, পড়ার পর যে ব্রেন ম্যাপটা তৈরি হবে সেই অনুযায়ী আপনি একটা সুইটেবল টাইটেল দেবেন এবং তারপরে যে বিষয়টা বুঝলেন আপনি সেটাকে নিজের ভাষায় লিখবেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী আমাদের যে হোম টাস্কটা ছিল সেটা ছিল কি দেখুন, একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল যে এই লকডাউনের মধ্যে সাইবার ক্রাইম এর প্রবণতা যেটা বাড়ছে সেই নিয়ে একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল। দেখুন আমরা কিভাবে এটাকে লিখেছি। ফার্স্ট আমরা একটা টাইটেল দিলাম কি, ইনসিডেন্টস লাইক সাইবার ক্রাইম, ইনসিডেন্টস বলছি তাই এখানে আর লেখা হলো। তাহলে ইনসিডেন্টস লাইক সাইবার ক্রাইম আর ইনক্রিজিং ইন লকডাউন, লকডাউনের মধ্যে সাইবার ক্রাইমের মতো যে ঘটনা সেগুলো কিন্তু বাড়ছে। ঠিক আছে, তারপরে রিপোর্টের যে ফরম্যাট সেটাকে আমরা মেনটেন করলাম। ফার্স্ট প্যারাগ্রাফে আমরা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ দেখবো যার মধ্যে কিনা পুরো সংক্ষেপে রিপোর্টটাকে তুলে ধরবো। দেখুন কিভাবে বলা হচ্ছে, while while other crimes have decreased, যখন কিনা অন্য ক্রাইমগুলো ডিক্রিজ করেছে, সাইবার ক্রাইম হ্যাজ ইনক্রিজড অ্যাক্রস সাইবার দি কান্ট্রি, মানে সাইবার ক্রাইম সেই মুহূর্তে কিন্তু কান্ট্রিতে ছেয়ে গেছে ডিউরিং দি লকডাউন সিজন, লকডাউন সিজনের মধ্যে। ঠিক আছে, দি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ বিন অ্যাক্টিভ, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্টিভ হয়ে পড়েছে ইন মেকিং দি জেনারেল পাবলিক অ্যাওয়্যার অ্যাবাউট দিস, মানে সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করতে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা করলাম। পরবর্তী আমরা সেকেন্ড প্যারাগ্রাফে কি দেখবো, রিপোর্টের যে মূল বিষয়বস্তু যেখানে কিনা রিপোর্টে পুরোপুরিভাবে এক্সপ্লেন করতে হবে সেই বিষয়টা আমরা দেখবো। দেখুন এখানে কিভাবে আমরা করছি, বিষয়টাকে ভালো করে লক্ষ্য করবেন, বুঝবেন কি বলা হচ্ছে এখানে। বলছে সিন্স দি স্টার্টিং অফ দি লকডাউন, মানে লকডাউন থেকে, লকডাউনের শুরু থেকে, দি নাম্বার অফ ক্রাইমস লাইক থেফট অ্যান্ড রবারি হ্যাজ কাম ডাউন ইন মেনি পার্টস অফ দি কান্ট্রি, মানে দেশের বিভিন্ন জায়গায় চুরি চামারি যে বিষয়গুলো, চুরি ডাকাতির বিষয়গুলো কিন্তু অনেকটাই কমে গেছে। সাইবার ক্রাইম হ্যাজ টেকেন ইটস প্লেস, কিন্তু সাইবার ক্রাইম তার জায়গা করে নিয়েছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। ওয়ান আফটার অ্যানাদার অ্যালিগেশনস অফ সাইবার ক্রাইম বিগ্যান টু বি লজড ইন দি লকডাউন, মানে এই লকডাউনের মধ্যে একের পর এক কি হয়েছে, সাইবার ক্রাইমের মতো অভিযোগ কিন্তু দায়ের হয়েছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা কি বলা হলো। তারপরে কি বলছে দেখুন, তারপরে বলা হচ্ছে সাইবার ইজ আ, মানে সাইবার ক্রাইম ইজ আ ক্রাইম, সাইবার ক্রাইমটা কি সেটা আমরা বলছি যে সাইবার ক্রাইম ইজ আ ক্রাইম রিলেটেড টু দি কম্পিউটার্স অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্ক, মানে যেটা কিনা কম্পিউটার নেটওয়ার্কের সঙ্গে জড়িত এই ধরনের ক্রাইমকে আমরা সাইবার ক্রাইম বলে থাকি। ঠিক আছে, দি নাম্বার অফ সাইবার ক্রাইমস লাইক অনলাইন ব্যাংক ফ্রড হ্যাজ ইনক্রিজড ইন ডিফারেন্ট এরিয়াস ডিউ টু লকডাউন, মানে সাইবার ক্রাইম যেমনটাকে উদাহরণ দিয়ে আমরা বললাম যে ব্যাংক ফ্রডের মতো বিষয়টা কিন্তু এই লকডাউনের মধ্যে ডিফারেন্ট এরিয়াসে কিন্তু বেড়েই চলেছে। ঠিক আছে, বাই ইউজিং দি আইডেন্টিটিস অফ হেলথ কেয়ার কোম্পানিজ, মানে হেলথ কেয়ার কোম্পানিজের পরিচয় ধরে, মিথ্যে পরিচয় ধরে, অ্যান্ড ক্যাপিটালাইজিং অন দি করোনা ভাইরাস স্কেল, এবং করোনা ভাইরাসের এই বিষয়টা ভয়কে, মানে করোনা ভাইরাসের ভয়কে তারা পুঁজি করে সেই সমস্ত কারা কি করছে, সেই সমস্ত সাইবার ক্রিমিনালস, মানে সাইবার যারা ক্রিমিনাল, ঠিক আছে, তারা কি করছে। এই পর্যন্ত আমরা কিন্তু কি করলাম দেখুন, এই পর্যন্ত কিন্তু আমরা ফার্স্ট পার্টিসিপেট করে নিলাম। ঠিক আছে, ভালো করে দেখুন কি বলা হচ্ছে। বলছে যে বাই ইউজিং দি আইডেন্টিটিস অফ হেলথ কেয়ার কোম্পানিজ, মানে হেলথ কেয়ার কোম্পানিজ তাদের পরিচয় ধরে, অ্যান্ড ক্যাপিটালাইজিং অন দি করোনা ভাইরাস কেয়ার, মানে করোনা ভাইরাসের ভয় যে ব্যাপারটা সেটাকে তারা পুঁজি করে তারা কি করছে, সাইবার ক্রিমিনালসরা হ্যাভ বিন সেন্ডিং আউট হান্ড্রেডস অফ ফেক ইমেলস ওভার দি পাস্ট ফিউ উইকস অ্যান্ড স্প্রেডিং দেয়ার ক্রাইমস, মানে গত কিছু সপ্তাহ ধরে তারা ফেক যে সমস্ত ইমেল সেগুলোকে তারা পাঠাচ্ছে এবং তার মাধ্যমে তারা কি করছে, তাদের যে ক্রাইম সেই ক্রাইমটাকে কিন্তু ছড়াচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তারপরে কি লেখা হচ্ছে দেখুন, ডেসপাইট অ্যাপিলিং টু স্ট্রেঞ্জার্স নট টু গিভ আউট পার্সোনাল অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন ইন এনি ওয়ে, মানে এই বিষয়টা, এই যে ব্যাপারটা বলা হচ্ছে যে অপরিচিত ব্যক্তিদেরকে পার্সোনাল ডিটেলস এবং ব্যাঙ্ক ডিটেলস এই বিষয়টা না দেওয়া সত্ত্বেও, মানে না এই বিষয়টা না দেওয়া বলার সত্ত্বেও, এই বিষয়টা বারবার সতর্ক করা সত্ত্বেও কি করা হচ্ছে, মেনি পিপল আর বিইং ডিসিভড, মেনি পিপল তারা কি করছে, এখনো পর্যন্ত প্রতারিত হচ্ছে এগেন অ্যান্ড এগেন, বারংবার। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো কিভাবে বলা হচ্ছে, মানে বারংবার বলা সত্ত্বেও, বারংবার সতর্ক করা সত্ত্বেও কিন্তু তারা কি হচ্ছে, এইভাবে ডিসিভড হচ্ছেন। ঠিক আছে, তারপরে দেখুন, ইন দি ওয়েক অফ দি রিসেন্ট ইন্ডিয়া চায়না হিটেড সিচুয়েশন ইন লাদাখ, মানে লাদাখে ইন্ডিয়া চায়নার যে উত্তপ্ত যে ব্যাপার সেই ব্যাপারটাকে কেন্দ্র করে দেয়ার হ্যাভ বিন কনসার্নস অ্যাক্রস দি কান্ট্রি, এরকম উদ্বেগ ছড়িয়েছে সারা দেশ জুড়ে যে কি সাইবার অ্যাটাক কুড বি লঞ্চড বাই চায়না, মানে চায়নার দ্বারা একটা সাইবার অ্যাটাক হতে পারে। ঠিক আছে, তারপর দেখুন, দ্যাটস ওয়াই, সেই কারণে দি পুলিশ হ্যাভ অলরেডি স্টার্টেড ইস্যুইং ওয়ার্নিংস, এই কারণে পুলিশ কি করেছে, সতর্ক করা শুরু করেছে, সেড অ্যান অফিসিয়াল অফ দি সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, এটা কে বলেছে, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের একজন অফিসিয়াল, তিনি কিন্তু মানে পদকর্তা কিন্তু এই বিষয়টা বলেছেন। ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে এইভাবে কি করলাম আমরা, রিপোর্টের যে মূল বিষয়টা সেটাকে আমরা এইভাবে লিখলাম।
ঠিক আছে, পরবর্তী স্লাইডে কি দেখবো, একদম কনক্লুশন যে প্যারাগ্রাফটা সেটা দেখবো, কনক্লুডিং প্যারাগ্রাফ। সেখানে আমরা রিপোর্টে যে লেস ইম্পর্টেন্ট ব্যাপারগুলো কি কি পদক্ষেপ নেওয়া উচিত বা কি কি করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে দেখবো। ঠিক আছে, দেখুন কিভাবে বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে দেখুন, ইন অর্ডার টু প্রিভেন্ট সাচ ক্রাইমস, এই ক্রাইমগুলোকে বন্ধ করতে দি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অলসো নিডস, মানে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের প্রয়োজন, কি প্রয়োজন, ট্রেনিং প্রয়োজন ইন সায়েন্টিফিক ম্যানার, মানে বৈজ্ঞানিক উপায়ে কিন্তু তাদের ট্রেনিং দেওয়া প্রয়োজন। ঠিক আছে, বোঝা গেল। তারপরে দেখুন, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু ট্রেন লোয়ার কোর্ট জাজেস, মানে লোয়ার কোর্টে যে জাজগুলো আছে তাদেরও কিন্তু এই বিষয়ে ট্রেনিং নেওয়া প্রয়োজন। ঠিক আছে, বিসাইডস, পাশাপাশি দি ল হ্যাজ টেকেন অল পসিবল মেজার্স, মানে মানে আইন যত সম্ভব, মানে যে যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো নিয়েছে টু প্রিভেন্ট সাইবার ক্রাইম, এই সাইবার ক্রাইমকে প্রিভেন্ট করার জন্য। সেট দি হেড অফ দি সাইবার ডিপার্টমেন্ট, মানে সাইবার ডিপার্টমেন্টের যিনি হেড তিনি কিন্তু এই বিষয়টা বলেছেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে আপনারা যেভাবে লিখছেন সেইভাবেই লিখতে থাকুন। বিষয়টাকে আমরা জাস্ট যেভাবে দেখাচ্ছি এটা একটু ফলো করুন। ঠিক আছে, এটাকে কপি করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের এই রিপোর্ট প্যাসেজটা কমপ্লিট হলো। আমাদের পরবর্তী কি ছিল দেখুন, এটা একটা বঙ্গানুবাদ ছিল, বিষয়টা ভালো করে পড়ে নিন কি বলতে চাইছে, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হচ্ছে, দেখুন কি বলছে এখানে। এখানে ফার্স্ট লাইনটা কি বলছে একটু ভালো করে পড়ুন। এখানে বলছে আই ডোন্ট নো আ বেটার অ্যাডভাইস টু আ ইয়াং ম্যান দ্যান নেভার টু বি আইডল। ব্যাপারটা কি বলছে ভালো করে বুঝুন। আই ডোন্ট নো আ বেটার অ্যাডভাইস, মানে আমি একটা বেটার অ্যাডভাইস জানি না, মানে ভালো উপদেশ জানি না। কি ভালো উপদেশ জানি না, টু আ ইয়ং ম্যান, মানে একটা ইয়ং ম্যানের প্রতি একটা ভালো উপদেশ আমরা আমরা এটা ছাড়া জানি না, সেটা কি, দ্যান নেভার টু বি আইডল, মানে অলস হওয়া না ছাড়া, মানে তাকে অলস হতে না বলা হচ্ছে, তাকে অলস হতে বারণ করা হচ্ছে, মানে একটা ইয়াং পার্সন তাকে কিন্তু অলস হতে বারণ করা হচ্ছে। এটাই হচ্ছে সব থেকে একটা ভালো উপদেশ। ঠিক আছে, এই উপদেশটা ছাড়া আমার কোনো ভালো উপদেশ আর জানা নেই। ঠিক আছে, দেখুন আমরা কিন্তু সেইভাবেই লিখলাম, বিষয়টাকে ভালো করে ফলো করুন। কি বলা হচ্ছে, কখনো অলস না করা বা কখনো অলসতা না করা কোনো যুবকের প্রতি এছাড়া ভালো উপদেশ আমার জানা নেই। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। কখনো অলসতা না করা কোনো যুবকের প্রতি এছাড়া ভালো উপদেশ আমার জানা নেই। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। পরবর্তী লাইনটা কি বলছে দেখুন, এখানে বলছে নো ইয়াং পার্সন ক্যান গো ফর রং, মানে কেউ কিন্তু কোনো ইয়াং পার্সন কিন্তু খারাপ পথে যাবে না। কে, হু ডিভোটস আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম রেগুলারলি, যে একটা নির্দিষ্ট সময়, সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, এই বিষয়টাকে এই সময়টাকে সে উৎসর্গ করে টু আ ডেফিনাইট কোর্স অফ ওয়ার্ক, একটা নির্দিষ্ট কাজে। ঠিক আছে, হাউ মাচ দ্যাট পোর্শন অফ টাইম শুড বি, যতটা কিনা দেওয়া দরকার। ঠিক আছে, হাউ মাচ, মানে হাউ মাচ দ্যাট পোর্শন অফ টাইম শুড বি অফকোর্স ডিপেন্ডস অন সার্কামস্টান্সেস, মানে কতটা দেওয়া দরকার এটা কিন্তু ডিপেন্ড করে পরিস্থিতিটা কি আছে তার উপরে। ঠিক আছে, বিষয়টাকে সেইভাবে লিখলাম, দেখুন ভালো করে ফলো করুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে কোনো যুবকই ভুলের পথে যেতে পারেন না যারা নিয়মিত একটি নির্দিষ্ট কাজের জন্য নিয়মিত সময় ব্যয় করে বা উৎসর্গ করে। সময়ের সেই অংশটি কতটা হওয়া উচিত তা অবশ্যই পরিস্থিতির উপর নির্ভর করে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। পরবর্তী লাইন দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে 1 hour a day পারসিস্টেন্টলি ডিভোট, মানে নিরবিচ্ছিন্নভাবে ডিভোট করা, উৎসর্গ করা, টু ওয়ান থিং, একটা জিনিসের প্রতি, লাইক আ স্মল সিড, একটা ক্ষুদ্র বীজের মতো, উইল ইল্ড আ লার্জ ইনক্রিজ, যেটা কিনা ফল দেবে বিশাল একটা অ্যাট দি ইয়ার্স এন্ড, মানে বছরের শেষে। বিষয়টা ক্লিয়ার হচ্ছে কীভাবে বলা হচ্ছে, দেখুন কীভাবে করছি বিষয়টাকে, এটাকে ভালো করে লক্ষ্য করুন। দিনে 1 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে একটি জিনিসের প্রতি সময় উৎসর্গ করা হলো একটি ছোট বীজের মতো, যা বছরের শেষে বড় আকারের ফলন দেয়। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কীভাবে করা হলো। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন। এখানে বলা হচ্ছে র্যান্ডম অ্যাক্টিভিটি, মানে যথেচ্ছভাবে কাজ করা, সেই বিষয়টা। জাম্পিং ফ্রম ওয়ান থিং টু অ্যানাদার উইথাউট প্ল্যান, মানে মানে পরিকল্পনাহীনভাবে একটা কাজ থেকে অন্য কাজে জাম্প করা, মানে একটা কাজ থেকে অন্য কাজে লাফিয়ে চলে যাওয়া, এই যে বিষয়টা, এইটা কি বলছে, ইজ লিটিল বেটার দ্যান অ্যাবসলিউট আইডলনেস, মানে এটা কিন্তু অল্প হলেও ভালো কিসের থেকে, অ্যাবসলিউট যে আইডলনেস, মানে একদম নিরপেক্ষভাবে বা চরমভাবে যে অলসতা, তার থেকে কিন্তু এই বিষয়টা কিন্তু ভালো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। দেখুন কীভাবে করা হচ্ছে, যথেচ্ছ কার্যকলাপ ও পরিকল্পনাহীনভাবে এক কাজ ছেড়ে অন্য একটি কাজে অংশগ্রহণ চরম নিষ্ক্রিয়তার বা অলসতার চেয়ে একটু ভালো। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কীভাবে করা হলো। আচ্ছা, পরবর্তী যেটা লাইনটা দেখুন কি বলা হচ্ছে এখানে, অ্যান আইডল ম্যান ইজ লাইক আ হাউস কিপার, মানে একজন অলস ব্যক্তি কিন্তু একটা গৃহকর্মীর মতো, হু কিপস দি ডোর ওপেন, যে কিনা তার ডোরটাকে, মানে দরজাটাকে খুলে রাখে, ফর এনি বার্গলার, মানে কোনো চোরের জন্য। ঠিক আছে, দেখুন কিভাবে করা হচ্ছে বিষয়টাকে। একজন অলস লোক গৃহকর্মীর মতো, একজন অলস লোককে তুলনা করা হচ্ছে একটা গৃহকর্মীর সঙ্গে, যিনি চোরের জন্য দরজা খোলা রাখেন।
ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কীভাবে করলাম আমরা। তাহলে আমাদের এই যে বঙ্গানুবাদ প্রসেসটা কমপ্লিট করলাম। আমাদের পরবর্তী যে হোম টাস্ক ছিল সেটা কী ছিল দেখুন, একটা বাংলা সারাংশ দেওয়া ছিল, এখানে কি বলছে ভালো করে পড়ুন, পড়ে মানে বোঝার চেষ্টা করুন, তারপর আমরা এখানে কি বলছে পুরো বিষয়টার মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। পড়েছেন, বুঝতে পারছেন তাহলে এখানে কি বলছে। তাহলে এখানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে যে মহাপুরুষ যারা, তাদের পথ কিন্তু তাদের যে সমস্ত বাণী বা তাদের যে সমস্ত কর্মকাণ্ড, সেগুলো কিন্তু আমাদের সমাজের দ্বারা বা আমাদের মানুষের দ্বারা, মানব সমাজের দ্বারা কিন্তু চিরকালীনভাবে অনুকরণযোগ্য এবং পাথেয় হয়ে থাকে। এবং তারা যে সমস্ত কাজগুলো করেছে, সেই সমস্ত কাজ বা সেই সমস্ত পথ বা সেই সমস্ত নিষ্ঠা যদি আমরা অনুসরণ করি, তাহলে কিন্তু আমাদের চলার পথ অনেকটা সুগম হয় এবং আমরা সাকসেসের দোরগোড়ায়, মানে সেই সাফল্যের দোরগোড়ায় কিন্তু পৌঁছতে পারি। এই বিষয়টা কিন্তু এখানে বলতে চাইছে, তাই না? তাহলে দেখুন, এটা যখন আপনি ভালো করে পড়লেন, তারপর একটা কি করবেন, সুইটেবল টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। দেখুন কিভাবে টাইটেলটা আমরা দিলাম, কি দিলাম, যে মহাপুরুষগণের বা মহাপুরুষদের পদাঙ্কানুসরণ মানবজাতির আদর্শ। ঠিক আছে, মহাপুরুষগণের পদাঙ্কানুসরণ মানবজাতির আদর্শ। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আমরা এইভাবে টাইটেলটা দিলাম। দেখুন তারপরে কিভাবে আমরা এর আনসারটা করছি, ভালো করে লক্ষ্য করুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে দেখুন, মহান ব্যক্তিদের কর্মকাণ্ড, পথ, বাণী এগুলো যুগে যুগে মানব সমাজের দ্বারা সম্মানের সহিত গৃহীত। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। তারপরে দেখুন, এই বিশ্বাস এবং কর্ম সাফল্যের পরীক্ষিত পথই মানব সমাজের কাছে সাফল্যের দোরগোড়ায় পৌঁছানোর আদর্শ পথ। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। মানে এই যে বলছে যে আমরা হয়তো পৌঁছতে পারবো না, এই যে এখানে বলছিল না যে আমরা পৌঁছতে পারবো না কিন্তু সেই মন্দিরের দোরগোড়ায় পৌঁছতে পারবো, সেইভাবেই কিন্তু আমরা লিখলাম কি, এই বিশ্বাস এবং কর্ম সাফল্যের পরীক্ষিত পথই মানব সমাজের কাছে সাফল্যের দোরগোড়ায় পৌঁছানোর আদর্শ পথ। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা কিভাবে করলাম, তাহলে আমাদের এই যে আপনারা যেভাবে প্রেসি করছেন সেভাবে কিন্তু বাংলা সারাংশ করবেন। আচ্ছা, এটা কমপ্লিট হলো। পরবর্তী আমাদের দেখুন কি ছিল, একটা বাংলা প্রতিবেদন দেওয়া ছিল কিসের উপর, যে পণপ্রথার কবলে পৃষ্ঠ বাংলার নারীরা বা পণপ্রথার বলি নববধূ, এই বিষয়ের উপর কিন্তু আমাদের একটা কি ছিল, প্রতিবেদন দেওয়া ছিল। সেটাকে আমরা কিভাবে লিখছে ভালো করে ফলো করুন। ফার্স্ট আমরা একটা টাইটেল দিলাম, কি দিলাম, যে কি পণপ্রথা একটি সামাজিক ব্যাধি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপরে রিপোর্টের যে ফরম্যাট হয় সেটা আমরা ফলো করলাম। তারপরে কি করলাম, এই যে ফার্স্ট যে স্লাইড, এখানে আমরা কি দেখব, এখানে আমরা মূল যে বিষয়বস্তু, সেই মূল বিষয়বস্তুটা খুব সংক্ষেপে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফের মধ্যে দেখব। দেখুন কিভাবে করা হচ্ছে এখানে। এখানে আমরা কি লিখলাম ভালো করে ফলো করুন। এখানে বলা হচ্ছে, বর্তমান সমাজে পণপ্রথা এক প্রকার সামাজিক ব্যাধিস্বরূপ। ঠিক আছে, যা ধনী তথা দরিদ্র উভয় পক্ষের মধ্যে বিরাজমান। এদেশের পণপ্রথার কারণে মৃত্যুর হার সর্বাধিক। গত বছরের হিসাব অনুযায়ী প্রায় 70,000 নববধূ যৌতুকের কারণে আত্মহত্যা করে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে আমরা কি করলাম, ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা সংক্ষেপে বিষয়টাকে লিখলাম। ঠিক আছে, তার পরবর্তী স্লাইডে আমরা মেন যে রিপোর্টের বিষয়বস্তু, যেটা আর কি প্রতিবেদনের একই বিষয়বস্তু, সেটাকে আমরা দেখুন কিভাবে করছি। দেখুন এইভাবে লেখার চেষ্টা করলাম, দেখুন কিভাবে করছি। এখানে বলা হচ্ছে, পণপ্রথার প্রধান কারণগুলি হলো কি, সেগুলো বলা হচ্ছে যে অর্থ, দারিদ্রতা, অশিক্ষা, সামাজিক প্রতিষ্ঠা লাভের মোহ, উচ্চবিলাসিতা ইত্যাদি। মানে পণপ্রথার কারণগুলো কি কি সেগুলো আমরা ফার্স্ট লিখলাম। ঠিক আছে, এগুলো আমরা ফার্স্ট দিলাম। তারপরে কি বলছে দেখুন, তারপরে বলা হচ্ছে, আর সেই কারণে বেশিরভাগ ছেলেপক্ষ কি করে, তাড়াতাড়ি বিয়ে করতে চায়। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, এবং এর ফলে পদদলিত হচ্ছে দরিদ্র পিতামাতা সহ অসংখ্য অসহায় বিবাহযোগ্য কন্যা। ঠিক আছে, যৌতুকের অর্থ না দিতে পারলে সদ্য বিবাহিত নারীদের পদে পদে অপমান, মারধর, বিদ্রূপ করা হয়, যার ফলে বহু পিতামাতার কন্যা আত্মহত্যা করতে বাধ্য হয়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তারপরে কি বলছে দেখুন, অনেকে আবার মানসিক নির্যাতন সহ্য করতে করতে মানসিক রোগীতে পরিণত হয়। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। তারপরে দেখুন, 1961 সালের পণপ্রথা বিরোধী আইনে বিবাহে পণ দেওয়া ও নেওয়া নিষিদ্ধ করা হয়, কিন্তু সমাজ এই আইন মানে না। 1983 সালে এই আইন আবার সংশোধিত হয়, কিন্তু তবুও সমাজ পণ বিরোধী আইনের পরোয়া করে না। আজও বহু নারী এই পণপ্রথার বলি। ঠিক আছে, আপনি এখানে সদ্য প্রকাশিত কিছু নিউজের দু একটা লাইনও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি করলাম, প্রতিবেদনের যে মিডল প্যারাগ্রাফ, যেটা এখানে মূল বিষয়বস্তু যেখানে দেওয়া হচ্ছে, সেরকমভাবে কিন্তু আমরা কমপ্লিট করলাম। আপনি এখানে দু একটা লাইনও যোগ করতে পারেন, যে সদ্য প্রকাশিত কি হয়েছে, কারা কারা, বা একজন এরকম উদাহরণ উঠে আসছে যে একজন মারা গেছে, এরকম যে উদাহরণগুলো উঠে আসছে যেগুলো কিনা, সেগুলোকে আপনি একটা দুটো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ক্লিয়ার হলো। এবার দেখুন, পরবর্তী স্লাইডে আমরা কি দেখব, প্রতিবেদনের যে একদম কনক্লুডিং প্যারাগ্রাফ, সেটা আমরা দেখবো যে কি কি করণীয় ব্যাপার, সেই বিষয়টা আমরা দেখবো। ঠিক আছে, লেস ইম্পর্টেন্ট যে ব্যাপার, দেখুন কিভাবে লেখা হচ্ছে এখানে। এখানে বলা হলো কি দেখুন, এখানে বলছে, নারী জাতির উন্নয়নের জন্য পণ নামক বিষবৃক্ষ উপড়ে ফেলা প্রয়োজন। ঠিক আছে,
পণ নামক বিষবৃক্ষ উপড়ে ফেলা প্রয়োজন। এর জন্য প্রয়োজন সমাজের নারী পুরুষের সম্মিলিত প্রয়াস। ঠিক আছে, সমাজের এই উপলব্ধির প্রয়োজন, সমাজের এই উপলব্ধির প্রয়োজন। সমাজের কি উপলব্ধির প্রয়োজন? সেটা কি? যে নারী ছাড়া সমাজ তথা রাষ্ট্রের মর্যাদা কখনোই প্রতিষ্ঠিত হবে না। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে এইভাবে আমরা কি করলাম, বাংলা প্রতিবেদনটা আমরা কমপ্লিট করলাম। তাহলে আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করুন। তাহলে আমরা নতুন করে এই যে আপনাদের সঙ্গে যে ক্লাসগুলো করাচ্ছি, এই ক্লাসগুলো নতুনভাবে এত উদ্যম দিয়ে কিন্তু করাতে আরও উদ্যোগী হয়ে থাকবো। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।